হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা এনআইইউএস এর সিনিয়র সেকেন্ডারি হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর কে ছিলেন এবং তার কৃতিত্ব মানে মূলত সাতবাহন বংশ সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সাতবাহন বংশ। সাতবাহন বংশ হচ্ছে মৌর্য পরবর্তী এক বংশ যার মূলত বিস্তার ঘটেছে দক্ষিণ ভারতে, এবং দক্ষিণ ভারত থেকে তারা ক্রমশ উত্তর ভারতের কিছু এলাকা, কিন্তু মেজরিটি হিসাবে তারা দক্ষিণ ভারতেই কিন্তু তাদের অবস্থান কিন্তু ছিল। এবারে এখানে যেটা বলছে যে গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিলেন। সাতকর্ণী অর্থাৎ সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, এটা যেন গুলিয়ে না কেউ ফেলো। ইনি হচ্ছেন ত্রয়োদশ রাজা, 13th। তিনি 13তম রাজা ছিলেন এই গৌতমীপুত্র সাতকর্ণী। আর এই সাতবাহনদের একটা বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি, প্রত্যেক রাজারা মূলত তাদের মায়ের নামের সাথে পরিচিত হতেন। যেমন কি গৌতমী, গৌতমী বল্লশ্রীর পুত্র হচ্ছে এই গৌতমীপুত্র সাতকর্ণী, এবং প্রত্যেকেই গৌতমী বল্লশ্রী, এবং তারই পুত্র হলেন কি এই গৌতমীপুত্র সাতকর্ণী। এবং কি হতেন কি, প্রত্যেক রাজারা তারা তাদের নামের আগে তাদের মায়ের নাম ব্যবহার করতেন। এখানে যেটা বলছে তিনি ত্রয়োদশ রাজা, 13th কিং, তিনি ছিলেন হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ রাজা। মূলত এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শিমুখ। অলওয়েজ রিমেম্বার শিমুখ। শিমুখ হচ্ছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। এরপর তিনি হচ্ছেন প্রথম শতাব্দীতে, ফার্স্ট সেঞ্চুরিতে, তার সময়কাল হচ্ছে কি 106 থেকে 130 এডি, দক্ষিণ ভারতের সাতবাহন সাম্রাজ্যকে শাসন করেছিলেন। এবার এটা কি বলছে, তিনি এই কারণে তার গুরুত্বপূর্ণ তার অবদান ছিল হচ্ছে কি, যে একটা সময় পর যে শিমুখ এবং শিমুখের পরবর্তী সময় শুধু একজন রাজা বাদে আমরা একজনের নাম জানবো প্রথম সাতকর্ণী, আর একটা নাম পাবো আমরা এখানে। তিনি বেশ গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু পরবর্তীকালে কি সাতবাহনদের যে পরিস্থিতি, তাদের অবস্থান কিন্তু অবক্ষয় হয়। কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী যখন তিনি আসেন, তখন কিন্তু সাতবাহনদেরকে তুলে ধরেন, এবং তার সময়কালে সাতবাহন বংশ যথেষ্ট একটা শক্তিশালী সাম্রাজ্য হিসেবে কিন্তু সে সময় প্রতিপন্ন হয়। তার কৃতিত্বগুলো হচ্ছে কি কি? প্রথম, সাম্রাজ্যের পুনর্গঠন। তিনি কি করেছেন, শক রাজা নহপান, এটা খুব গুরুত্বপূর্ণ, শক রাজা নহপান গ্রিক পল্লবদেরকে তিনি পরাজিত করেছিলেন। সেই সময় উত্তর ভারতে এবং উত্তর ভারত সহ দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকায় শকেদের রাজত্ব ছিল, এবং ইন্দ্রগিক, পল্লব এনাদের রাজত্ব ছিল। কেন, মৌর্য পরবর্তী সময়ে শুঙ্গ, কান্য এদের সময়, এদের আরেকটু পরে আমরা বিদেশি সাম্রাজ্যের কিন্তু একটা অবস্থান দেখছি, যাদের মধ্যে কে আছে, শক, তারপর ইন্দ্রগিক, পল্লব, সাসিয়ান, এদের অবস্থান ছিল। শকেদের তো আবার 5খানা ভাগও ছিল, শক এবং পরবর্তী আমরা কুষাণও পাবো, যেটা তাদেরও কুষাণ মূলত না, মূলত শকটা, তাদের 5টা ভাগ ছিল। এবার কি হয়েছে, এই 5টা পকেটে, 5টা সাম্রাজ্য 5টা পকেটে হবে সাতবাহন, মানে একটা শকেদের সেই সময় শক্তি ছিল। এছাড়া ছিল গ্রিক এবং পল্লব, কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী কি করেন, তাদেরকে পরাস্ত করেন। একজন গুরুত্বপূর্ণ রাজা তিনি হলেন নহপান, নহপানকে পরাস্ত করেন। নহপান সহ আমরা আরেক রাজার নাম পাবো, ঋষভ দত্ত। এই ঋষভ দত্ত হলেন নহপানের জামাতা অর্থাৎ জামাই। নহপানকে এবং তার জামাতাকে তিনি পরাজিত করেছিলেন, এবং এই পরাজিত করার একটা সিম্বল হিসাবে কি করেন, আমরা যেটা পাবো কি, জগলথাম্বি,
এই জঙ্গলথাম্বি থেকে প্রায় 13,250টি মুদ্রা যেটা নহপানের ছিল তার নামে অর্থাৎ গৌতমীপুত্র সাতকাহ্ন নামে রিস্ট্রাইক করা হয়। অর্থাৎ গৌতমীপুত্র যেটা নহপানের ছিল মুদ্রাগুলো, সেগুলো পরবর্তীকালে সেই মুদ্রাগুলোতে গৌতমীপুত্র সাতকর্ণীর নাম খোদাই করা হয়। নাসিক এবং অধ্যুষিত এলাকায় তিনি পরাজিত করেন নহপানকে এবং কি করেন কি জঙ্গলথাম্বি এখান থেকে আমরা প্রায় 13,250টি যে মুদ্রা পাই সেগুলো যেগুলো নহপানের ছিল তার নামে অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণীর নামে তা পুনরায় পুনর্মুদ্রিত করা হয়। এর মানে হচ্ছে যে সেই জায়গায় যে জায়গাটা গৌতমীপুত্র সাতকর্ণী জিতেছেন তার অথরিটিকে বোঝাতে এই কাজটা কিন্তু তিনি করেছিলেন। এছাড়া তিনি এই বিজয়ের ফলে কি হয়েছে কি যে যখন নহপানকে তিনি পরাজিত করেন, যার ফলতে কি হয়েছে কি মহারাষ্ট্র, উত্তর কোঙ্কণ, বেবার, মালওয়ায় সাতবাহনদের কিন্তু অবস্থান ছিল। সাতবাহনদের এই অবস্থান ছিল এবং তার সময়কালে গৌতমীপুত্র সাতবাহনদের সময়কালে কি হয়েছে কি বিন্ধ্য পর্বত, আমরা মূলত জানি কি যে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে বিভক্ত করে রেখেছি বিন্ধ্য পর্বতে, যা এখনো তৈরি কিন্তু তা বর্তমান। এই বিন্ধ্য পর্বতকে তিনি দক্ষিণ ভারতের সীমানা মানে উত্তরের সীমানা হিসাবে চিহ্নিত করে বিন্ধ্য পর্বত দক্ষিণের দিকে একদম দক্ষিণ সীমান্ত, এদিকে পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট, এই এতটা পর্যন্ত তিনি তার টেরিটরি অর্থাৎ সাম্রাজ্য তিনি বিস্তার করেন। অর্থাৎ একটা দীর্ঘ সাম্রাজ্য কিন্তু গৌতমীপুত্র পার্টিকুলারলি গৌতমীপুত্র সাতকর্ণীর সময়কালে কিন্তু স্থাপন হয়েছিল। এই জন্য তাকে বলা হয় নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তিতে বলা হচ্ছে নাসিক প্রশস্তি হচ্ছে কার নামে? গৌতমীপুত্র সাতকর্ণীর নামে। এই তাকে বলা হয় সাতবাহনদের কুল যশ স্থাপন, কুল যশ স্থাপনকারী বা স্থাপনকর বলে বর্ণনা করা হয়েছে। এবার উত্তর ভারতের সাথে কিরকম সম্পর্ক ছিল বলা হচ্ছে যে উত্তর ভারতের সাথে সম্পর্ক বলতে ভারতের উত্তরাংশে কুষাণ সাম্রাজ্যের সঙ্গে যোগাযোগ ছিল। কেন অ্যাট এ টাইম আমরা কি জানছি কি উত্তর ভারত শুধু উত্তর ভারত নয়, আমরা যদি নর্থ ওয়েস্টের দিকে যদি এখন আমরা যে একটুখানি ইন্ডিয়ান ম্যাপকে যদি একটুখানি মনে করি সেখানে দেখবো যে ওয়েস্ট দিকে আমাদের কি আছে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই এরিয়া তখন তো সেই সময় কোনো বর্ডার এরিয়া ছিল না। তাই এই বিদেশি সাম্রাজ্য বা ডাইনেস্টিস গুলো কি হয়েছে কি এই এরিয়া থেকে তারা এই নর্থ ওয়েস্ট এরিয়া থেকে তারা আসতো, যার মধ্যে কারা কারা ছিল এই কুষাণরা, ইন্দো গ্রিকরা, সাসিয়ানরা, শকরা যাদের ছিল এবং তাদের অবস্থান মূলত কোথায় ছিল? নর্থ ওয়েস্ট প্রভিন্স অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত থেকে সমগ্র উত্তর ভারতটা, এবং দক্ষিণ ভারতকে ডিভিশন দক্ষিণ আর উত্তর ভারতকে ডিভাইড করে রেখেছে কি জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে বিন্ধ্য পর্বত। সেই সময় কি হয়েছে কি উত্তর ভারতে এই সমস্ত ডাইনেস্টিস গুলোতে অ্যাট এ টাইম মানে সেই সময় বিলং করছিল অর্থাৎ সেই সময় বিরাজমান ছিল। সাতকর্ণীর সময়কালে কিন্তু কুষাণদের সাথে মানে ভালো সম্পর্ক ছিল। এছাড়া উত্তর ভারত থেকে ব্যবসায়িক সাংস্কৃতিক আদান প্রদান কিন্তু সেই সময় লক্ষ্য করা গেছে। ধর্মীয় সহিষ্ণুতা, ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে এবার যদি বলতে চাই মূলত হচ্ছে গৌতমীপুত্র তিনি হলেন ব্রাহ্মণ্যবাদী, তবে তিনি কি হচ্ছেন কি ধর্ম সহিষ্ণুতার বিষয়টা প্রচার করেছিলেন। তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, যেহেতু ব্রাহ্মণ্যবাদী বললাম। নাসিক প্রশস্তি থেকে কি জানা যাচ্ছে যে তিনি ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন। অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্মের মানে হিন্দু ছিলেন, ব্রাহ্মণ্য ধর্মের প্রতি তার যথেষ্ট অনুরাগী ছিল। তিনি নিজেও ব্রাহ্মণ্য সমস্ত ধরনের ধর্ম পালন করতেন, যাগযজ্ঞ করতেন, কিন্তু এই সময়তে কিন্তু কি হয়েছে কি বৌদ্ধ ধর্মের প্রতি তারা সহিষ্ণু ছিলেন। এবং দেখা যাচ্ছে যে এই সময় বিভিন্ন ধরনের আমরা কেভ অর্থাৎ গুহা চৈত্য, বৌদ্ধ গুহা চৈত্য কিন্তু তার সময়কালেও নির্মাণ হয়েছিল। আমরা তার পরবর্তী সময় একটা চৈত্য নির্মাণের গল্প শুনতে জানতে পারবো, অর্থাৎ সেটা হচ্ছে অমরাবতী, যেটা দক্ষিণ ভারতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ব্যবসা বাণিজ্যের উন্নতি বলতে আবার সিংহল আরব রোমানদের সাথেও কিন্তু সাতবাহনদের একটা গভীর সম্পর্ক ছিল, পার্টিকুলারলি গৌতমীপুত্র এবং পরবর্তী মানে স্পেশালি গৌতমীপুত্র সময়কালে। কেন গৌতমীপুত্র সময়কালে সাতবাহনদের সব থেকে পিক এজ ছিল, মানে সব থেকে সর্বোচ্চ এবং উন্নততম সীমানে একটা অবস্থান ছিল সাতবাহনদের।
সম্পর্কে গড়ে ওঠা সাতবাহনদের। নাসিক প্রশস্তি থেকে সাতকর্ণীকে কি বলা হচ্ছে? ত্রিসমুদ্র তয়োপানি। ত্রিসমুদ্র তয়োপানি এর কথার অর্থ হচ্ছে, যদি আমরা ভারতের নিচের দিকটাকে যখন আমরা ইমাজিন করি, তাহলে আমরা কি পাবো? এদিকটা পাবো হচ্ছে আরব সাগর, ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর। তখন তো এইসব নাম ডিটারমাইন ছিল না, কিন্তু এই যে তিন দিকে যে সমুদ্র, তা কিন্তু সেই সময়ও ছিল। ভৌগোলিক অবস্থানে কিন্তু খুব একটা হেরফের হয়নি। তাই সাতকর্ণীকে বলা হচ্ছে, যেহেতু আমরা কি জানতে শিখি, তিনি বিন্ধ্য পর্বত থেকে এদিকে, যদি ভারতের পুরো ম্যাপটা যদি ওপরে চিন্তা করো, সেখানে কি হচ্ছে কি বিন্ধ্য পর্বত অ্যাজ আ বাউন্ডারি হিসাবে কাজ করছে। তিনি বিন্ধ্য পর্বত থেকে শুরু করে প্রায় দক্ষিণের নিচল অঞ্চল এবং এই পূর্ব ঘাট, এটা হচ্ছে পশ্চিম ঘাট, এই পূর্ব ঘাট, এই অবধি তার একটা দীর্ঘতর সীমানা দ্বারা রাজ্য অবস্থান ছিল। যার জন্য কি হচ্ছে কি, তিনি এতটা অঞ্চল তিনি দখল নিয়েছিলেন। এর বিষয়টা নাসিক প্রশস্তিতে বোঝানোর জন্য কি লিখেছে কি, ত্রিসমুদ্র তয়োপানি, অর্থাৎ তার ঘোড়া, বা এটা স্পেশালি ঘোড়াকে বলা হচ্ছে যে তার ঘোড়া 3 সমুদ্রের জল পান করেছেন। অর্থাৎ এইভাবে নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে গৌতমীপুত্র সাতকর্ণীর সময়কালে তার সাম্রাজ্যের বিস্তার ঠিক কতটা ছিল। অ্যান্ড দেন প্রশাসনিক, গৌতমীপুত্র সময়কালে তিনি নিজের নামে মুদ্রা চালু করেন। ডেফিনেটলি শক রাজ আর নহপানের নাম কেটে ডেফিনেটলি নিজের নামে মুদ্রা লেখান যোগলথাম্বি, কেন এইটাই একমাত্র সোর্স যে তিনি নহপানকে পরাস্ত করেছিলেন। 13,250টি মুদ্রা তিনি নিজের নামে পুনর্মুদ্রিত করান, এই খাতে বোঝা যায়। তাছাড়া তিনি মহাসেনাপতি, মহাতলতার এই সমস্ত পদও তিনি সৃষ্টি করেন, যেগুলো একটা প্রশাসনিক স্তর কথার বোঝানো হয়েছে। তবে এটা খুব গুরুত্বপূর্ণ, যোগলথাম্বি থেকে এই মুদ্রাগুলো যা নহপানের ছিল তা গৌতমীপুত্র নিজের নামে রিস্ট্রাইক করান। এই সময়কালে আমরা আরেকজনের নাম পাবো, যেটা হচ্ছে গৌতমীপুত্রর আগের সময়, যেটা হচ্ছে প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র। কেন তো আমরা নানেঘাট প্রশস্তির কথাও পাবো, এটা একটু আগে বলে দেওয়া উচিত। এখানে নানেঘাট প্রশস্তি যা লিখেছেন হচ্ছে প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী হলেন সম্ভবত সপ্তম বা অষ্টম রাজা। তিনি তার স্ত্রী নয়নিকা, তার স্বামীর উদ্দেশ্যে এই নানেঘাট প্রশস্তি তিনি কিন্তু খোদাই করেন। তিনিও যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই সময়কার সাতবাহন রাজ ছিলেন বা রাজা ছিলেন। তার সময়কালেও সাতবাহন বংশ যথেষ্ট একটা উন্নততর পর্যায়ে পৌঁছায়। বাট কি হচ্ছে কি, সর্বোচ্চ উন্নততম পর্যায়ে যদি পৌঁছানো হয় সেটা গৌতমীপুত্র সাতকর্ণীর সময়কালে। তবে নানেঘাট প্রশস্তি থেকে আমরা যেটা জানতে পারছি, গৌতমীপুত্র প্রথম সাতকর্ণী সম্পর্কে জানতে পারছি, যিনি সেখানে দক্ষিণা পদপতি, অপ্রতিহত এরকম নামে তিনি, তার নামে তাকে সম্বোধন করা হয়েছে। কেন বলা হয়েছে যে তিনি অপ্রতিহত, অর্থাৎ তাকে কেউ হারাতে পারছে না, এরকম কিছু আলংকারিক শব্দ বা উপাধি তার নামে খোদিত করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার স্ত্রী নয়নিকা তার নামে এটা খোদাই করেছিলেন। এরপর গৌতমীপুত্র আমরা যেটা যতদূর জানি, গৌতমীপুত্র সাতকর্ণীর তো আমরা এতক্ষণ শুনেলাম তার শ্রেষ্ঠত্বতা। অ্যাট এ টাইম সেই সময় যেহেতু তিনি নহপানকে পরাজিত করলো, এটা নিয়ে আরেক জায়গায় বিতর্ক আছে। কেন শুধু শক সেই সময় ছিল না, শকদের আরেকটা ডিভিশন যাকে বলা হতো কর্দমা ক্ষত্রপ, শকদের আরেকটা ব্রাঞ্চ সেই সময় কিন্তু উপস্থিত ছিল। তিনি নহপানকে পরাজিত করলো। এটা টলেমি তার জিওগ্রাফি গ্রন্থে বলা হয়েছে, তবে এটা নিয়ে নানা বিতর্ক আছে। এক জায়গায় অন্য কিছু বলা হচ্ছে, আরেক জায়গায় টলেমি জিওগ্রাফি সহ জুনাগড় প্রশস্তি, এটা হচ্ছে টলেমির জিওগ্রাফি, টলেমি জিওগ্রাফি একটা গ্রন্থ। আর জুনাগড় লেক, এটা কে লিখেছে? জুনাগড় প্রশস্তি রুদ্র দমনের।
এই দুটো সোর্স থেকে যেটা জানা যাচ্ছে যে গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে এই মানে কর্দমা ক্ষত্রপের বংশের দুই রাজ অর্থাৎ চষ্টন এবং তার পৌত্র অর্থাৎ নাতি এই রুদ্রদমন, এই রুদ্রদমনের সাথে সংঘর্ষ হয়, যেখানে যার ফলাফল হিসাবে বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে যে গৌতমীপুত্র সাতকর্ণী পরাস্ত হয়েছে। এই দুটো স্পেশালি সোর্সগুলোতে বলা হয়েছে, টলেমির জিওগ্রাফি এবং জুনাগড় প্রশস্তিতে, যে গৌতমীপুত্র সাতকর্ণী পরাস্ত হয়েছে। অন্য একটা সোর্সে বলা আছে যে না, গৌতমীপুত্র সাতকর্ণী না, পরাস্ত হয়েছে রুদ্রদমনরা, সেটা নিয়ে বিতর্ক আছে। তবে বলা হচ্ছে যে কর্দমা ক্ষত্রপের সাথে পরবর্তীকালে গৌতমীপুত্র সাতকর্ণী অর্থাৎ সাতবাহন বংশের একটা ম্যারিটোরিয়াল রিলেশনশিপ অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়। সাতবাহন অর্থাৎ এই সাতকর্ণীর সময়কালে সাতবাহন বংশ একদম উন্নতির চরম পর্যায়ে পৌঁছায়। সো আশা করি তোমাদের আর কোনো এক্সেস কনফিউশন থাকবে না এই চ্যাপ্টার নিয়ে। এরপর তোমরা যখন টেক্সট বুক গো থ্রু করবে, টেক্সট বুকটাকে নর্মালি পড়বে, তোমাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। কোনো ধরনের কনফিউশন থাকলে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমরা যথাসাধ্যভাবে সেই কমেন্টের বা তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য বা তার অ্যান্সার দেওয়ার জন্য আমরা উই আর রেডি টু অলওয়েজ। সো আজকের জন্যই এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুরুত্বপূর্ণ আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের জন্য টাটা।